সাহিত্য কখনোই যারে আমরা কন্টেম্পোরারি বা সমকালীন বলি সবসময় তাকে দৃশ্যমান করে না। পত্রিকার কলাম সেজন্য, পত্রিকার সংবাদ সেজন্য সবচেয়ে একদম কাঁচা ব্যবস্থা, তারপরে পত্রিকার কলাম, সাহিত্য সে তুলনায় একটু দূরবর্তী। কিন্তু আমরা যে সমকালে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সমকাল এতদিনকার বাংলা কথা সাহিত্যের সমকাল এবং 47 থেকে 71 থেকে 2000 সালের সমকাল, আর 2000 থেকে এই 17 বছরের সমকালের ভেতরে কিছু কিছু মৌলিক পরিবর্তন আছে। আমি সেই মৌলিক পরিবর্তনগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার ধারণা আপনাদের খুব অস্বস্তি হচ্ছে না, মানে ভূমিকায় যদি এতক্ষণ যায় সেই অবস্থা। পশ্চিমবাংলার সাহিত্য আমাদের এখানে এক ধরনের মোড়ল বা দাদাগিরির যে কথাগুলো তুলি সেটি বহুদিন ধরে বিভিন্ন ভাবে আছে। আবার এই কথাটা বললে দাঁড়ায় যে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ সহ আরো যারা আছেন বা কবিদের ভেতরে অমিয় চক্রবর্তী, সুধীন দত্ত থেকে জুয়ালদার ধরে যারা আছেন বা বুদ্ধদেব বসুর মতন যিনি আছেন, তাদেরও তাহলে ওই দাদাগিরির ভেতরে ফেলতে হয়। বিষয়টা সেভাবে না, এটি একটি ব্যবসায়িক ব্যাপার। পশ্চিমবাংলার সাহিত্য বাংলাদেশের সাহিত্যকে, এখনকার পশ্চিমবাংলার সাহিত্য কতটুকু প্রভাব বিস্তার করবে কি করবে না সেটির সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক যোগসূত্র বা হিসেব নিকাশ জড়িত থাকে। সেটি আপনারাও যেমন জানেন, আমরাও জানি। কিন্তু তারপরেও যেটা ঘটে সেটি হলো সেখানকার গদ্য চর্চার ইতিহাস আমাদের থেকে অনেক বেশি। ফলে সেই প্রায় সংবাদপত্রময় গদ্য, লেখকের নাম ছিঁড়ে ফেলে দিলে কে লিখেছেন সেটা যেমন বোঝা যায় না, এরকম গদ্য আজকে যখন আমরা পড়ি বা আমাদের একজন তরুণ পড়েন, তার প্রভাব বিস্তার, তার উপরে প্রভাব বিস্তার হওয়া স্বাভাবিক। কিন্তু সেটাকে আমরা একটু পাশে সরিয়ে রেখে আমরা বাংলাদেশের সাম্প্রতিক কথা সাহিত্যের কিছু বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। যদি ওই প্রবণতাগুলো বা ওই প্রভাবগুলো আমাদের আলোচনার প্রয়োজনের ভেতরে এসে প্রবিষ্ট হয়, তখন আমরা সেখান থেকে যতটুকু দরকার কথার সূত্রে নিয়ে নেব। খেয়াল রাখতে হবে যে স্বাধীন বাংলাদেশ সমস্ত কিছুর পরেও দুবার সামরিক শাসনের ভেতর দিয়ে গেছে। আজকে আমার এক বন্ধু কথা বলছিলেন যে তিনি খুব সকালবেলা চট্টগ্রাম শহরে পৌঁছে গেছেন এবং চট্টগ্রাম শহরে পৌঁছানোর পরে তার মেয়েটি ট্রেনে করে যাওয়ার কারণে সকালবেলা স্কুলে যেতে পেরেছে। তারপর তিনি বলছেন এর থেকেও ভালো জার্নি বা ভালো যাতায়াত বরিশালগামী লঞ্চের বা জাহাজের। তারপর তিনি বলছেন আমরা চাইলে যমুনা নদীটাকে ব্যবহার করে কুড়িগ্রাম, নীলফামারী ওই এলাকা থেকেও ঢাকায় জাহাজ বা লঞ্চের যোগাযোগ রক্ষা করতে পারতাম, কিন্তু আমরা সেটা করলাম না বলেই তারপরে কথাটা হলো সবই সামরিক শাসনের ফল। অর্থাৎ কিনা পৃথিবীর সর্বত্রই সামরিক শাসকেরা রাস্তা নির্মাণের ক্ষেত্রে বেশি করে খেয়াল রাখেন। যেমন ইউরোপিয়ানরা যখন ইংল্যান্ডের হাতে ট্রেনের ব্যবস্থাটা যায়নি, যখন ব্যক্তি মালিকানাধীন কোম্পানির হাতে ছিল, তখন সেই সব জায়গা থেকে ট্রেন লাইনগুলো নিত যেখানে তাদের ব্যবসায়িক পণ্যাদি মূল শহর বা জাহাজ ঘাটা পর্যন্ত খুব ভালোভাবে নেওয়া যায়। অর্থাৎ ওটাও ছিল তাদের ঔপনিবেশিক শাসনের বা ব্যবসায়িক নীতির একটি ব্যাপার। এক্ষেত্রেও তাই ঘটে। তো বাংলাদেশ দুটো সামরিক শাসনের ভিতর দিয়ে গেছে এবং সেই সামরিক শাসন মানেই হলো আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি ধরে নিচ্ছি তাদের প্রায় 80% জন্ম ওই দুই সামরিক শাসকের শাসনকালের পরে। প্রায় আমি মোটামুটি বুঝতে পারছি যে যারা পেছনের দিকে মানে ছাত্রছাত্রীরা যারা আছেন। সামরিক শাসন সম্পর্কে সব খুব একটা তীব্র কবিতা আছে চিলির বিখ্যাত কবি নিকার্ডোর পারলা। আমি পুরো কবিতাটা বলবো, এখানে বলবো না, মানে কবিতাটার এখানে বলা হয়তো শ্লীল অশ্লীলতার মাত্রা নিয়ে কথা উঠবে, কিন্তু সামরিক শাসন একটি দেশে এলে সেই দেশের মানুষের কি হয়, মানে কথা বলা বারণ, চুপ করা বারণ, ফিসফিসানো বারণ, কান্না বারণ, বাচ্চাদের ক্ষেত্রে কান্না বারণ, চুমু খাওয়া বারণ, বাকি আর আমি যাচ্ছি না। মানে
বিষয়টি এই যে তোমার কোনো মানে একদম ব্যক্তিগত যে কণ্ঠস্বর সেটাও অনেক ক্ষেত্রে রুদ্ধ হয়। সেই ব্যবস্থার ভেতর থেকে স্বাধীন বাংলাদেশ, তারপরে একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র, সেটিকে যথার্থভাবে নির্মিতি দেওয়া গেল না, তার ভেতরেই আবার সামরিক শাসন, তারপরে সেটা প্রায় 15 বছর ধরে চললো, তারপরে যে ব্যবস্থা সংসদীয় শাসনের নামে যে ব্যবস্থা ইত্যাদি আপনারা সব ওয়াকিবহাল। এবং তার ভেতরেই সেই সেই প্রক্রিয়ার ভেতরেই আমরা সাহিত্যিকরা যুক্ত থাকছি, মানে আমরা সাহিত্যিকেরা মানে আমাদের সাহিত্যিকেরা যুক্ত থাকছেন পৃথিবীর সমস্ত তত্ত্বের সঙ্গে। বিষয়টা কি দাঁড়ায় জানেন? আমি মাঝে মাঝে এই কথাটা বলি ব্যঙ্গ করে যে কার্ল মার্কস অতটা মার্কসিস্ট নয় যতটা আমাদের বহু মানুষ যে পরিমাণে মার্কসিস্ট। তো বিষয়টা দাঁড়ায় এই যে আপনার রাষ্ট্র, আপনার শিক্ষা, আপনার খাদ্য, আপনার অন্ন যদি সেই জায়গাটিতে অবস্থান না করে যে যেখানে পৌঁছতে পারলে আপনি একটি তাত্ত্বিক প্রসঙ্গকে, সাহিত্যের তাত্ত্বিক হতে পারে কিংবা অন্য রাজনৈতিক তাত্ত্বিক বিষয় হতে পারে, বিষয়কে আপনি আপনার করে নেওয়ার মতন আপনার প্ল্যাটফর্ম বা পাটাতনটা তৈরি থাকতে হবে। আমাদের সেটি তখনও তৈরি হয়নি, কারণ তৈরি হওয়ার মতন ব্যবস্থা দিক বা সুযোগ সুবিধাগুলো রাষ্ট্র আমাদের জন্য দিতে পারেনি। অথচ আমাদের সাহিত্য ওই সব পশ্চিমী তত্ত্বগুলোকে নিজের মতন করে ব্যবহার করার চেষ্টা করেছেন। বিশেষ করে কথা সাহিত্য, কবিতা ততটি নয়। কারণ হলো যে পূর্ব বাংলা বরাবরই একটি গানের দেশ এবং গীতি কবিতার একটা স্বাভাবিক প্রবণতা আমাদের এই অঞ্চলে সবসময় ছিল। বরং সেই গীতি কবিতা যখন আধুনিক কবিতা, কোরানকোট আধুনিক কবিতার সঙ্গে যুক্ত হলো, তখন কখনো কখনো সে পথ হারিয়েছে বলে কোনো কবিতা বিশ্লেষক বলেন। যে কারণে আমরা শুনতে পাই যে কবি রবীন্দ্রনাথের থেকে গীতি কবি রবীন্দ্রনাথ অনেক বড়, আমাদের কখনো কখনো মনে হয়। তো কথা সাহিত্যের ক্ষেত্রে বাংলাদেশে এই ঘটনাটি আমাদের সাহিত্যের লেখকেরা কেউ কেউ ঘটিয়েছেন, আবার কেউ কেউ সেখান থেকে সরেও এসেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সমকালকে তারা বা যে কোনো দেশের সাহিত্যিকরা কিভাবে নির্মিতি দেবেন বা কিভাবে তাকে নির্মাণ করবেন। সেই নির্মাণ করতে হলে একটি রাষ্ট্র যেভাবেই বিধ্বস্ত হোক না কেন, তাকে তার কলম দিয়ে সেই রাষ্ট্রের কথা লিখতে হবে, ঠিক সঙ্গে সঙ্গে না হলেও 10 বছর 15 বছর বা 20 বছর বাদে। এবং আজকে দেখা যাচ্ছে, আমি নাম করে বলছি, মশিউল আলম বলে একজন একটি খুনের ঘটনা করে এমন একটি উপন্যাস লিখছেন যেটি হলো জিয়াউর রহমানের শাসনের আমলে কোনো একটি মানে সেনাবাহিনীর ভেতরকার খুনের ঘটনা নিয়ে। এর অর্থ হলো এই যে একটা সময় বেশ নির্মোহ হয়, যখন ওই পুরনো সময়টাকে নির্মিতি দেওয়ার ক্ষেত্রে লেখক, পারিপার্শ্ব, সমাজ সবাই একটা এমন নিরপেক্ষ অবস্থানে আসে এবং তখন সেটাকে নির্মিতি দেওয়া যায়। এর বাইরে যদি বলেন, এবার আমি পশ্চিম বাংলার সঙ্গে কিছু তুলনা করি। বাংলাদেশের সমকালীন কথা সাহিত্যের সবচেয়ে বড় গুণ যেটি পশ্চিম বাংলার সমকালীন, অর্থাৎ যদি এই 45 বছরকে মাথায় রেখে সবচেয়ে বড় ত্রুটি পশ্চিম বাংলার সমকালীন সাহিত্যের একমাত্র বিষয় হলো এই সমকালীন সাহিত্যের লেখকদের বয়সও কিন্তু 50 বছরের কাছাকাছি। আপনারা সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু মুখার্জি, দেবেশ রায়, সৈয়দ মুস্তফা সিরাজ এদের প্রজন্মকে ভাববেন না, মাথায় রাখবেন না। এই সমকাল বলতে এই মুহূর্তে আমরা যে লেখকদের বয়স 50 বছরের কিছু বেশি বা তার থেকে নিচে, তাদের সাহিত্যের একমাত্র বিষয় হলো কলকাতা শহর এবং কলকাতার শহরেরও ফ্ল্যাটের ভেতরে পারলে ড্রয়িং রুম অথবা বেডরুম, এর বাইরে বিষয় নেই। বাংলাদেশের কথা সাহিত্য দুর্বলই হোক সবল হোক, তার সব থেকে বড় গুণ যে বাংলাদেশের কথা সাহিত্য তার পুরো বাংলাদেশকে খুঁজে দেখার চেষ্টা করে। ফলে হয় কি, আমরা যারা এরকম মধ্যবিত্ত শিক্ষা, এটি মার্ক্সীয় অর্থে নয়, অর্থাৎ কিনা অর্থনৈতিক অর্থে নয়, মধ্যবিত্ত শিক্ষা কাঠামোর ভেতরে বাস করি, তারা সবসময় ওই নিম্নবর্গ অথবা মহানগরের বাইরে শহর গঞ্জ এটাকে সবসময় পড়ে উঠতে পারি না।
সৈয়দ ওয়ালিউল্লাহ, খেয়াল রাখতে হবে যে সৈয়দ ওয়ালিউল্লাহ স্যুট পরিহিত নয় এমন ছবি আমরা প্রায় দেখি। সৈয়দ ওয়ালিউল্লাহ সরকারের খুব উচ্চপদস্থ বিদেশ বিভাগের কর্মকর্তা ছিলেন। সৈয়দ ওয়ালিউল্লাহ 3খানা উপন্যাস এবং সবগুলো গল্পেরই বিষয় বাংলাদেশের নিম মহোৎসব। একটি তুলসী গাছের কাহিনী সহ 2টি গল্প পাবেন যার বিষয় তৎকালীন ঢাকা শহর 4টি গ্রাম। 47 সালে ঢাকা শহর মোটামুটি একটি ছোট টাউন, হ্যাঁ, আমরা প্রত্যেকে সদর গ্রাম, এই মোটামুটি এদিকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সেটাও একটি রমনা বলে একটি গ্রামের ভেতরে এরকম। তো ফলে আমাদের লেখকদের সবসময় একটি বড় প্রবণতা, যে প্রবণতা আজও আছে, যে পুরো বাংলাদেশকে খুঁজে দেখার একটি চেষ্টা। আপনারা খুব বড় লেখকদের ভেতরে শহীদুল জহিরের লেখায় খেয়াল করবেন, যেমন পুরন ঢাকা আছে, একই সঙ্গে সিরাজগঞ্জ আছে। খেয়াল করে দেখবেন আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী বা হাসান আজিজুল হক, রাহাত খান, হুমায়ুন আহমেদ, এদের আমি এই আলোচনার ভিতরে রাখছি না, কারণ যদিও এরা প্রত্যেকেই এই 2015 সাল কেউ এখনো বেঁচে আছেন, এই পর্যন্ত সৃষ্টিশীল ছিলেন, কারণ এদের লেখাপত্র সম্পর্কে আপনারা পুরোপুরি ওয়াকিবহাল আমি ধরে নিচ্ছি। আমি বরং একটু এদের থেকে একটু পরবর্তী প্রজন্মের লেখকদের নিয়ে কথা বলি, যে তাতে তাদের প্রবণতাগুলো, যেহেতু স্বাধীনতা পূর্ববর্তী সময় লেখক তারা একেবারেই বাংলাদেশ পর্বের লেখক তারা, তাদের লেখায় সমকালটা অনেক বেশি সমকাল এই অর্থে। সেখানে আপনারা খেয়াল করে দেখবেন যে শহীদুল জহির 85 সাল নাগাদ লেখা শুরু করলেন, তার লেখায় বাংলাদেশ আপনি তীব্রভাবে খুঁজে পাবেন। সব সময় পুরন ঢাকা যেমন পাওয়া যাবে, একই সঙ্গে সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গের নিচের দিকটা পাওয়া যাবে। মঞ্জু সরকার দেখবেন যে রংপুর অঞ্চলের মানুষের কথা লিখছেন। আনিসুল হকের অনেকগুলো লেখার বিষয় একদম তার উত্তরবঙ্গ। মামুন হুসাইনের লেখার বিষয় খেয়াল করে দেখবেন পদ্মার এপার ওপার, অর্থাৎ কিনা কুষ্টিয়া এবং রাজশাহী এরকম। তারপরে আকবর হোসেন নিপু সিলেটের মৌলভীবাজার এলাকায় থাকেন, তার লেখার বিষয় খেয়াল করে দেখবেন যে মৌলভীবাজারকে তার লেখার ভেতরে পাওয়া যায়। মশিউল আলমের লেখার ভিতরে দেখবেন জয়পুরহাট ওই অঞ্চল আপনারা পাবেন। সুশান্ত মজুমদারের লেখায় দেখবেন বাগেরহাট অঞ্চলের যে নোনা পানি, সে অঞ্চলের ঘটনা বৃত্তান্ত তিনি লিখছেন। একইভাবে কারো লেখায় ময়মনসিংহ, আমি সবার নাম করে বলতে গেলে মূল আলোচনা থেকে দূরে সরে যাবো, মাঝে মাঝে নাম আসতেই পারে। একই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, মধ্যবঙ্গ অর্থাৎ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে ওয়াসি আহমেদ একটি উপন্যাস লিখেছেন, তলপুকুরের গান, বিয়ানীবাজার অঞ্চলের নানকার বিদ্রোহের, নানকার অর্থাৎ জমিদারের সঙ্গে যে তাদের যে কি বলে দাস বা তাদের যে সঙ্গে যুক্ত যেসব পরিবার থাকতো, তাদের যে বিতর্কার ঘটনা এবং পরবর্তীকালে সে নানকার বিদ্রোহ হয়। ওয়াসি আহমেদ একটি উপন্যাস লিখেছেন যেটা একদম বিষয় একদম প্রান্তবর্তী একটি এলাকা। বাংলাদেশের লেখায় এটি একটি বড় গুণ, এবং এই গুণটি বাংলাদেশের লেখকরা কি তাহলে কোনোভাবেই সমকালীন লেখকরা ইউরোপ দ্বারা প্রভাবিত হন না, বা লাতিন আমেরিকার সাহিত্য দ্বারা প্রভাবিত হন না, বাকি নাকি সবসময় তারা যে কথা সাহিত্যে যে লেখাগুলো লিখতে চেষ্টা করেন সেটি তারা এই তত্ত্ব বা কথা সাহিত্যের এই বিষয়াবলী সবসময় একদম আমাদের পুরোপুরি বাংলাদেশের হয়ে ওঠে, এটি একটি জিজ্ঞাসা আপনাদের হতে পারে। সেখানে বিষয় হলো এই যে প্রথমেই কথা সাহিত্য বিষয়টি অনেকাংশে ইউরোপের সৃষ্টি, যদিও 1000 বছর আগে একখানা উপন্যাস জাপানে লিখিত হয়েছিল বলে বলা হয়। ইউরোপের স্প্যানিশ ভাষার সার্ভেন্তাস প্রথম উপন্যাসটি লিখেছেন ডন কিহোতো বা ডন কুইডক্স বলে, এটা বলা এটি প্রামাণ্য ধরে নেওয়া হয়। তারপর ইউরোপের অন্যান্য ভাষায় বড় বড় উপন্যাসিকেরা লিখেছেন, এবং আমরা যেহেতু প্রায় 200 বছর ইউরোপের একটি রাজশক্তি ইংরেজ কর্তৃক শাসিত ছিলাম, ফলে আমাদের কাছে ইউরোপ মানে একমাত্র যেন লন্ডন বা যুক্তরাজ্য, এর বাইরে আমাদের সাহিত্যের ইউরোপের ছবি অন্তত পক্ষে আজ থেকে 50 বছর আগেও খুব একটা ছিল না। কিন্তু গত 45 বছরে লাতিন আমেরিকান সাহিত্যিকেরা সারা পৃথিবীময় যে পুরো বিস্তার করেছেন,
তারা অনেকটা এই চিত্র বদলে দিয়েছেন। তার সঙ্গে আরেকটি ব্যাপার ছিল, সোভিয়েত সমাজতান্ত্রিক মানে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বই আসতো, যে বইগুলো রাশিয়ার বড় বড় কথা মানে সোভিয়েত ইউনিয়নের খুব বড় বড় কথা সাহিত্যিকদের, তাদের লেখারও একটা বড় প্রভাব, বিশেষ করে তলস্টয়, দস্তয়েভস্কি, পুশকিন, গোগোল, চেখভ, ম্যাক্সিম গোর্কি, এদের লেখার একটা বড় প্রভাব বাংলাদেশ পূর্ববর্তী সময় এবং স্বাধীন বাংলাদেশের লেখকদের উপরে প্রভাব বিস্তার করেছে। এই প্রভাবগুলোর ভেতরে রাশিয়ান সাহিত্য এবং লাতিন আমেরিকান সাহিত্য আমাদের যতটা প্রভাব বিস্তার করেছে, ইউরোপের অন্যান্য দেশের বা অন্য ভাষার সাহিত্য সেই পরিমাণ প্রভাব কিন্তু গত 45 বছরে বিস্তার করেনি কথা সাহিত্যের ক্ষেত্রে। এখন বিষয় হলো যে তত্ত্ব বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ইউরোপের বিশেষ করে জার্মান দেশটার বিভিন্ন স্কুল, ফরাসি দেশের বিভিন্ন স্কুল, আর পরবর্তীকালে আমেরিকার বিভিন্ন স্কুল অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেসব তাত্ত্বিক স্কুল গড়ে ওঠে, তারা আমাদের প্রচুর তত্ত্ব দিয়েছেন। কিন্তু খেয়াল রাখার বিষয়টা এই যে কথা সাহিত্যের ক্ষেত্রে আমরা প্রভাবটা বেশি বিস্তার, আমাদের দেশে প্রভাবটা বেশি বিস্তার করলো রাশিয়া এবং লাতিন আমেরিকা, সেটাকে তো ইউরোপীয় তত্ত্ব দিয়ে সবসময় বিষয় বিশ্লেষণ করা সম্ভব নয়। ফলে কারণ তারা কেউই ওই অর্থে ইউরোপ না, আপনারা জানেন যে রাশিয়া কোনো ক্রমেই ওই অর্থে ইউরোপ না। রাশিয়ার মস্কো সহ 22 থেকে 25 ভাগ রাশিয়া ইউরোপের ভেতরে, বাকি রাশিয়া এশিয়ার ভেতরে। কিন্তু রাশিয়া কখনোই ওই অর্থে বা রাশিয়ান সাহিত্য কখনোই ইউরোপীয় সাহিত্যের ওই ধারার ভেতরে ছিল না। আর লাতিন আমেরিকার সাহিত্য ওই তুলনায় অনেক বেশি একদম তার নিজস্ব ভূখণ্ডের থেকে উঠে আসা, যে ভূখণ্ডের সঙ্গে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বাস্তবতা বেশ ভালোই মিল আছে। ফলে আমরা রাশিয়ার সলকভ কিংবা তলস্তয়, যার কথাই বলি না কেন, সেই গ্রাম, সেই জীবনযাপন, মস্কো থেকে বহু দূরের যে প্রেক্ষাপট, সেটিকে যেমন আমাদের অনেক ক্ষেত্রে আপন মনে হয়েছে, ম্যাক্সিম গোর্কিকে আপন মনে হয়েছে, একই রকম লাতিন আমেরিকার সাহিত্যের বহু লেখকের লেখাকেও আমাদের বেশ আপন মনে হয়েছে। এবং দেখা গেছে যে গত 45 বছরে আমাদের সাহিত্যিকেরা অনেকেই কোড আনকোড জাদু বাস্তবতা বা জাদু বাস্তববাদ বলে একটি তাত্ত্বিক সাহিত্যিক তত্ত্বকে কার্যকর করার ক্ষেত্রে, নিজেদের সাহিত্যে কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। কিন্তু যে ভূখণ্ডে চলচ্চিত্রে গান লেখা হয়, ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কোমরের দিশা হইলা না, সেখানে এরকম একটি তত্ত্বকে যখন ওই স্প্যানিশ ভাষা বা লাতিন আমেরিকার চোখ দিয়ে মেলানোর চেষ্টা করা হয়, তা সর্বত্র সবসময় ঠিক এটে ওঠে না। এটি নিশ্চয়ই একটু ব্যাখ্যার দাবি রাখে। আমি চলচ্চিত্রে চটুল গান বলেছি ঠিকই, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমাদের দার্শনিক জ্ঞানের ভেতরে, খাঁচার ভেতর অচিন পাখি আসে যায় যেমন দার্শনিক তত্ত্ব, একই সঙ্গে যেটাকে পরাবাস্তব বলা হয় সেটিরও অনেক মিল আছে। আমি কি বোঝাতে পারলাম? এই পরাবাস্তব অর্থাৎ এই অর্থে যে যা প্রকৃত অর্থে বাস্তব নয়। আবার যদি বারুল সাধনার জায়গা থেকে যান, তো তাদের তত্ত্বের জায়গায় বাস্তব। একই রকম ভাবে মধ্যযুগের যে সাহিত্য, সেখানে ঘোড়ায় চড়িয়া মন্ত হাঁটিয়া চলে, লাখে লাখে মরে, আর সমান করিয়া দেখা যায় কয়েক হাজার, এরকম ব্যাপার আছে। এবং সুখ পাখির মুখে একটা কথা ছুড়ে দেওয়া যায়। বহু বিচিত্র এবং কাল্পনিক ঘটনা আমাদের সাহিত্যে ঘটে, কিন্তু আমাদের লেখকরা যেহেতু ইউরোপ অর্থাৎ ব্রিটিশ বা ইংরেজি সাহিত্যের থেকে কথা সাহিত্যের প্রথম ধারণাটা নিয়েছেন, ভুলটা ওখানেই থেকে যায় যে আমরা আমাদের সাহিত্যে ইতিপূর্বেকার, আমাদের কাহিনী সাহিত্যে ইতিপূর্বেকার যে উদ্ভট অথচ বাস্তব, বাস্তব বলেই উদ্ভট বা উদ্ভট বলেই বাস্তব, এই জন্যে যে আমরা ওইভাবে কল্পনা করার কথা চিন্তা করি, সেটিকে আর আমাদের কথা সাহিত্যে হাজির করতে পারলেন না। কারণ ইংরেজি সাহিত্য মানে, কিন্তু আমি আবার বলছি, এই ইংরেজি সাহিত্য মানে ব্রিটেনের ইংরেজি সাহিত্য ওই ধরনের বিষয় তেমন ছিল না। এটি একটি সমস্যা। লাভটা হয়েছে এই যে আপনারা এটা মাথায় রাখবেন যে
পুরো ব্রিটিশ কলোনির সর্বশ্রেষ্ঠ ছোট গল্প লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এর কারণ হলো এই যে ইংরেজরা, আটলান্টিকের এবারের ইংরেজরা ছোট গল্প লিখতে জানে না। ফলে রবীন্দ্রনাথের সুবিধাটা হলো এই যে রবীন্দ্রনাথের ওই শাসকদের কাছ থেকে কিছুই নিতে হয়নি ছোট গল্প লিখবার সময়। ফলে আমাদের ছোট গল্প শুরুতেই একই সঙ্গে আমাদের ইতিপূর্বেকার লোকগাথা, আমাদের ইতিপূর্বেকার পঞ্চতন্ত্র, আলিফ লায়লা মানে সহজ 1001 রাত্রি, আলিফ লায়লা ওয়া লায়লা সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে জাতক বিষ্ণু শর্মার যে কাহিনী চলছিল তার একটি আধুনিক রূপান্তরের ভেতর দিয়ে গেল, যেটা কোনো ক্রমেই ইউরোপ কর্তৃক পাঠানো বা আমদানি করা কোনো সাহিত্যিক জাল বা সাহিত্যিক মাধ্যম নয়। সেটি একটি ভালো দিক ছিল। কিন্তু ছোট গল্প যে কারণে খেয়াল রাখবেন যে বাঙালির কিছু কিছু কুটির শিল্প আছে, যেমন বাঙালি রকে আড্ডা দেয়, এটা তার কুটির শিল্প, গাল গল্প করে সময় কাটিয়ে দেয়। ফলে বাঙালির ছোট গল্প শ্যামল গঙ্গোপাধ্যায়ের ভাষায় কুটির শিল্প। বাংলা ভাষার একদম অজ্ঞাত পরিচয় লেখকেরও একটি ভালো ছোট গল্প পাবেন। কিন্তু খুব দুঃখের বিষয় এই যে বাংলা ভাষার শ্রেষ্ঠতম লেখকেরও, শ্রেষ্ঠতম লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রেষ্ঠতম লেখকেরও পৃথিবীর উপন্যাসের সঙ্গে টক্কর দিতে পারে এমন কোনো ভালো উপন্যাস পাবেন না। এই বাচাল যা কেন ভালো উপন্যাস লিখতে শিখলো না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসগুলোর সমতুল্য উপন্যাস লিখতে শিখলো না, সেটা একটা দ্বন্দ্ব বটে। এটা আমাদের ভাষায় আজ পর্যন্ত নিরূপণ করা গেল না। কিন্তু ছোট গল্প আমাদের সমস্ত লেখক এই স্বাধীন বাংলাদেশেও যারা লিখতে শুরু করেছেন, এমনকি যেসব লেখককে আমরা একদল জনপ্রিয় বলে খুব ছ্যাঁচা করি, সেই লেখকদেরও প্রত্যেকের খুব নাম করা ছোট গল্প আছে যা পড়লে গায়ের লোম শিহরে ওঠে, বা কখনো কখনো বিস্ময়ে বইটা বন্ধ করে তাকিয়ে থাকতে হয় যে এত ভালো ছোট গল্প লেখা সম্ভব। ওই লেখকের হাতে একটি কথা নেই বাহুল্য, একটা দাড়ি কমা নেই বাহুল্য, এবং ছোট গল্প যতভাবে মানে সাহিত্যের সংজ্ঞার্থে বলুন আর পড়বার আনন্দে বলুন, যতভাবে একটি ভালো ছোট গল্প হতে পারে সেটি স্বাধীন বাংলাদেশে গত 45 বছরে বিস্তর লিখিত হয়েছে। এটি আমার সমকালের বা আমাদের সমকালীন কথা সাহিত্যের খুব বড় অর্জন। পাশাপাশি যদি পশ্চিমবাংলার কথা ধরি, খেয়াল রাখতে হবে গত 45 বছরে পশ্চিমবাংলায় ছোট গল্প সেই পরিমাণে ম্লান। এর কারণ ভোক্তার ব্যবসায়িক শ্রেণী, সেটি হলো যে পশ্চিমবাংলায় ছোট গল্পের বই বেরোয় না। আমাদের এখানেও বের হয় না, কিন্তু আমাদের পত্রপত্রিকা সহ সব মিলে ছোট গল্পের ধারাটি খুব বেগবান। ফলে বইমেলায় ছোট গল্পের একটি বড় অংশ প্রকাশিত হয়। দ্বিতীয় বিষয়টা হলো যে পশ্চিমবাংলার ছোট গল্প ঢুকে গেছে বেডরুমে, ঢুকে গেছে ফ্ল্যাট বাড়িতে, ঢুকে গেছে ল্যান্ডিং এর সিঁড়িতে, গাড়ি বারান্দায়, সামনের রাস্তায়, পাড়ার দোকানে। এরপরে আর ছোট গল্প নেই। কিন্তু আমাদের ছোট গল্প আপনারা হাতে নিলেই দেখতে পারবেন, যেটা আমাদের গত 45 বছরের সমকালীন সাহিত্যের সবচেয়ে বড় অর্জন, যে আমাদের ছোট গল্প ইতিপূর্বেকার সমস্ত উত্তরাধিকারের সঙ্গে মানে সমস্ত সম্পর্ক রক্ষা করে, তার মানে অতীতের সঙ্গে সমস্ত সম্পর্ক রক্ষা করে উত্তরাধিকারকে বহাল রাখতে পেরেছে। এটি আমাদের বাংলাদেশের সমকালীন সাহিত্যের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। কিন্তু বিষয় হলো যে উপন্যাসের কথায় ছিলাম, উপন্যাসে এই যে বিবিধ প্রবণতাকে জাহির করার বা রপ্ত করার ধারণাটা আমাদের লেখকদের আছে, সেটি কখনো কখনো আমাদের দেশে ভালো উপন্যাস লিখবার ক্ষেত্রে একটি ব্যত্যয়। আরেকটি ব্যাপার হলো যে আমাদের লেখকদের স্থিরতা বা যেটাকে বলা হয় খুব বড় কাজ, বা যেটাকে বলা হয় যে সাহিত্যের একটি মাধ্যমে কাজ করবার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, সেটিরও তো ঘাটতি আছে। আমি সৈয়দ মুস্তফা আলীর একটা কথাকে এখানে যুক্ত করি। মুস্তফা আলী বলতেন যে ফরাসি লেখকদের থেকে প্রতিবার বাঙালি লেখকরা কোনো অংশেই কম নন। ফ্লোবেয়ার সম্পর্কে বলতে গিয়ে বলছেন, বিখ্যাত ফরাসি লেখক, তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে এই লেখক মানে ফরাসি লেখকদের তুলনায় বাঙালি লেখকদের প্রতিভায় কোনো সংকট নেই। বাঙালি লেখকদের সংকট একটাই, যে বাঙালি লেখকদের পরিশ্রম ফরাসিদের তুলনায় অনেক কম। অর্থাৎ গদ্য লেখককে যে সীমাহীন পরিশ্রমের ভেতর দিয়ে যেতে হয়, সেই পরিশ্রমটি আমাদের দেশে একেবারেই মানে অনেকটা কম, এবং সেটা কখনো কখনো আমাদের সমকালীন কথা সাহিত্যে ওকে ধরা পড়ে এই জন্যে যে ভালো লেখা যে পরিমাণ মানে মনোযোগ দাবি করত, সে পরিমাণ মনোযোগ তারা সেখানে সবসময় দেন বলে আমার মনে হয় না। এই নিয়ে আমার সমকাল
এখন এই সমকালীন যে পরিশ্রমের কথা বললাম, একজন পৃথিবী বিখ্যাত সমকালীন লেখকের পরিশ্রমের কথা একটু বলে আমাদের কথা এই পর্ব পর্যন্ত শেষ করা যেতে পারে। যে ওরান পামুক বলে একজন এশিয়ান, এবং তিনি ইসে থাকেন, ইস্তাম্বুলে থাকেন। তিনি মোটামুটি প্রতিদিন প্রায় শ্রমিকের মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপন্যাস রচনার কাজে ব্যয় করেন, এবং এই সময় কোনো ফোন রিসিভ করেন না, ফোন কোনো কানেকশন থাকে না কারোর সঙ্গে, উনি এই সময় করেন না। সন্ধ্যার পরে তিনি বাইরে বেরোন, এর আগ পর্যন্ত ডেস্কে থাকেন, এবং খেয়াল করে দেখবেন যে কয়েক বছর পর পর তার যে উপন্যাসগুলো বেরোয় সেগুলো বেরোনো মাত্রই পৃথিবীময় এক ধরনের আলোড়ন সৃষ্টি করে, এবং পৃথিবীর প্রধান লেখা হিসাবে সেগুলোকে চিহ্নিত করা যায়। এই পরিশ্রমের ঘাটতি আমার মনে হয় আমাদের সমকালীন সাহিত্যের ক্ষেত্রে একটি বড় ঘাটতি। আরেকটি বিষয়, সেটি হলো যে ঐতিহ্য এবং উত্তরাধিকারের ভেতর দিয়ে আমরা বাংলা ভাষা তার এখানে এসে দাঁড়িয়েছে, সেই বাংলা ভাষার যে পরিবর্তন এই গত 17 বছরও যদি ধরি, সেই পরিবর্তনটাও আমরা সবসময় ধরতে পারছি না। এখানে অনেক তরুণ আছেন, তারা যে ভাষায় পরস্পর কথা বলেন, একটি ছেলে বা একটি মেয়ে, বা একটি মেয়ে আর একটি মেয়ে, বা দুটি ছেলে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেই ভাষাটি আমাদের সামনে ছিল না। এবং এর মানে ব্যাপারটা এই যে আজ থেকে 25 বছর পরেও সেই ভাষাটি বদলে যাবে। এখন আপনাদের মতো তরুণতম যারা আছেন, যারা সেদিনকার বা কিছুদিনের ভিতরে আমাদের সমকালীন লেখক হয়ে উঠবেন, সমকালীন কথা সাহিত্য রচনা করবেন, তারা, আমি প্রত্যাশা করি তারা ওই ভাষাটিকে ধরতে পারবেন। কারণ সমকাল সবসময় অতীতকে পেছনে ফেলে এগিয়ে যায়, এটা সমকালের ধর্ম, এবং সমকাল পেছনে এগিয়ে যাওয়ার ভেতর দিয়ে নতুন কালকে নির্মাণ করে এবং নতুন ভাষাকে নির্মিতি দেয়। আমি যদি আজকে বঙ্কিমচন্দ্রের একটি পৃষ্ঠা খুলে পড়ি, আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটি আজ থেকে 150 বছর আগের কথা না। যদি রবীন্দ্রনাথের একটি লাইন খুলে পড়ি, তাও আপনারা ধরতে পারবেন। এমনকি সৈয়দ ওয়ালিউল্লাহ 45 বছর আগের একটি লাইন বা 50 বছর আগের একটি লাইন খুলে পড়লেও আপনারা বলতে পারবেন যে এটি 50 বছর আগের বাক্য কাঠামো। এটি যে কোনো ভাষায় ভাষার পরিবর্তনশীল, ফলে আমাদের এই সমকাল বেগবান থাক, সমকাল এগিয়ে যাক, এবং সমকালীন কথা সাহিত্য পৃথিবীর কথা সাহিত্যের ভেতরে উপন্যাস পৃথিবীর যে মাপে উপন্যাস রচিত হচ্ছে সেখানে পৌঁছা, এই প্রত্যাশা নিয়ে আজকের মতন কথার এই অংশ আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আজকের সমকালীন বাংলা কথা সাহিত্য নিয়ে এত চমৎকার একটি বক্তব্য রাখার জন্য, এবং সবার কাছে ক্ষমা প্রার্থী ইলেকট্রিসিটি সমস্যার জন্য, এবং সবাইকে ধৈর্য ধরে আমাদের আজকের অনুষ্ঠানের বক্তব্য শোনার জন্য। এখন আজকের প্রধান বক্তা প্রশান্ত মিত্র স্যারকে সম্মাননা স্মারক দিতে অনুরোধ করব। সাহিত্য সংসদের মডারেটর, কবি ও কথা সাহিত্যিক জহির সেতু স্যারকে। দর্শক সাহিত্যিকে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শফিক স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। ওই মাইক্রোফোনটা রাখবেন না, আপনার দুজনে কোনো প্রশ্নটাকে লিখেও ফেলতে পারে, খুব ভালো। আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আসলে আলোচনাটা খুবই দারুণ এবং খুব চমৎকার হয়েছে বলে মনে করি, এবং আমরা অনেকটা উপকৃত হলাম।
আমার দুটো প্রশ্ন আসলে, প্রশ্নটা ঠিক জানবার আগ্রহ এই কারণে যে এই বাংলা সাহিত্য আপনি যে আলোচনাটা উপহার দিয়েছেন শুধু সমকালীন সাহিত্যের মধ্যে থাকেননি, অনেক শুরু থেকে এবং একটা ইতিহাস ভিত্তিক আলোচনাও হয়েছে আমার মনে হয়। তো আমার একটু জানবার আগ্রহ হয় আধুনিকতা এবং সমকালীনতা, এটা শুধু বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটা যে মানে সময়ের ব্যবধানে বা সময়ের পরিপ্রেক্ষিতে একটু যদি কনক্রিট করে বলেন। আর আরেকটা বিষয় সেটা হলো আপনি ল্যাটিন সাহিত্যের কথা বলেছেন যে তারা খুবই তাদের কালচার, তাদের নিজস্ব ভূমির যে বাস্তবতা সেটা তারা খুবই গুরুত্ব দেয় এবং সাহিত্য বাংলাদেশের প্রেক্ষাপট আপনি সেটা বলেছেন যে সেটাই হওয়া উচিত এবং সেটার বাইরে গিয়ে সাহিত্য রচনা করলে সেটা আসলে সেটাকে নেগেটিভলি দেখবেন আপনি, নাকি তার মধ্যে কিছুটা পজিটিভিটি আমরা খুঁজে পেতে পারি? আর আরেকটা প্রশ্ন আমি একটু জেনে নিই, তারপরে যদি আমি তাকে প্রশ্ন আমি করবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টা যদি আমি আধুনিকতা ও সমকাল যদি আমি বিষয়টা বুঝে থাকি তাহলে এটা নিয়ে একটা কথা হলো যে একবার ব্রাজিলের রোনাল্ডো, সম্ভবত ব্রাজিলের রোনাল্ডো যে গোল দেওয়ার ওস্তাদ ছিল, তো ও একটা গোল দিয়েছেন, মানে গোলটা কটের চান্সও না, মানে হাফ কি বলা যায়, মানে এই গোলটা 15 বার চান্স ছিল গোল হতে পারে, কিন্তু সেটাকে গোল যে দিয়েছিল। কোন একজন ভাষ্যকার, সম্ভবত পর্তুগিজ ভাষায় ইংরেজি এরকম ভাষ্য হচ্ছিল, মানে কথাটা এরকম বলে ফেলেন, হোয়াট এ রোমান্টিক গোল ইট ইজ। বিষয়টা দাঁড়ালো এই যে আমরা অনেকে রোমান্টিকতা বলতে রাজ্জাক সামানো বুঝি, এটা একটা, কিন্তু রোমান্টিকতা তা না, অনেক সাহিত্যিক অনেকগুলো বিষয় সেখানে যুক্ত থাকে। এখন ওই মুহূর্তে ভাষ্যকার রোনাল্ডোর ওই গোলটাকেও রোমান্টিক গোল হিসাবে ভাষ্য দিয়ে মানে বলে ফেললেন এবং সেটি শুনতে খারাপ শোনালো না যে এমন গোল। আধুনিকতা বিষয়টা সাহিত্যের ক্ষেত্রে তো শুধু না, আপনি আমার থেকে নিশ্চয়ই এই বিষয়টা জানা আছে যে আধুনিকতা বা মডার্নিজম এটা ইউরোপীয় যে তত্ত্বের থেকে এসেছে বা যখন এটা উঠলো বলা হলো বা বলা হয়ে থাকে যে এটা সমাজের বহু 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 ক্ষেত্রে এটাকে খাটানো যায়। কেমন? সালাউদ্দিন ফুটবল দল, আবাহনী ফুটবল দল থেকে রিটায়ার করলেন, তারপরের বছর আবাহনীর কোচের দায়িত্ব নিলেন, আবাহনী চ্যাম্পিয়ন হচ্ছে, পেপারে লিখছে যে বাংলাদেশের আধুনিক ফুটবলের জন্ম। তার কি বাংলাদেশে এর আগে যে ফুটবল হতো সেটা আধুনিক ছিল না? যদি ইজম নিয়ে ধরি তার মানে হলো এর এই সালাউদ্দিনের ফুটবলটা খুব মডার্ন। এখন বিষয় হলো যে আমি যে ইউরোপীয় আধুনিকতার অর্থে, অর্থাৎ ইউরোপ আমাদের যে মডার্নিজম শেখালো ইউরোপীয় তত্ত্ব, মূলত ইংরেজি সাহিত্য, সেটা ইউরোপ আমাদের বাংলাদেশের অর্থাৎ তৎকালীন কলকাতা শহরে একদল যুবককে খুব বেপথে ফেলেছিল। এখন আমি এটা মনে করি এবং সেটা এখন সর্বৈব মোটামুটি সত্য। ব্যাপারটা দাঁড়ালো এমন যে একদল ওই আধুনিকতাটাকে ওইভাবে বুঝতে চেষ্টা করলেন না, আর একদল বুঝতে চেষ্টা করলেন। তার ফলটা হলো এই যে সুধীন্দ্রনাথ দত্ত অসম্ভব আধুনিক মানুষ, দেখা যায় যে তৎকালীন সময়ে তার কবিতা অসম্ভব আধুনিক, আজ কেউ পড়ে না। আর জীবনানন্দ দাশ সম্পর্কে বলা হতো জীবনানন্দ দাশ আধুনিক নয়, এই কথা বলতে বলতে কিন্তু আমার জিহ্বাটা কষে পড়ে যাবে, খেয়াল রাখবেন। আমি যদি বলতে শুরু করি যে জীবনানন্দ দাশ আধুনিক নয়, আমার জিহ্বা কিন্তু থাকবে না। কিন্তু জীবনানন্দ দাশ ওই সময় যখন কবিতা লিখছেন, ওই সুধীন দত্ত সহ বাকিরা বলছে যে এই ভাটফুল, সজনে ডাঁটা, হেন তেন এগুলো কোনো আধুনিক কবিতার বিষয় হতে পারে না। একবার বাংলাদেশের খুব বড় একজন ঔপন্যাসিকের সঙ্গে কোনো একটা কারণে দেখা করতে গেছি, তার বয়স তখন 70-এর উপরে, তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ সমকালীন, অনেকদিন হয়েছে প্রাত হয়েছেন। তাকে তার পছন্দের ঔপন্যাসিকদের নাম বলতে বললাম, তিনি এর নাম বলেন, ওর নাম বলেন, ওর নাম বলেন, ওর নাম বলেন, বলতে বলতে 9-এর পরে আর কোনো নামই বলেন না। তো ধরে নিচ্ছি 9 নম্বর 10 নম্বরটা তিনি হতে পারেন। তাই বললাম আপনি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন না, বলে একটা গ্রামে সে দিয়ে দেওয়া ডাক্তার আর পদ্মার ফুলে মাঝি,
এ কোনো আধুনিক উপন্যাসের বিষয় হতে পারে না। এখন গোলমালটা তো এখানে, একদল তর্ক করবে পদ্মা নদীর মাঝে কি আধুনিক, আর একদল বলবেন না ওই সমকালটাই আধুনিক। ওই সমকালে কলকাতা শহরের খুবই নিঃসঙ্গ যে যুবকের কথা লেখা হয়েছিল সেই উপন্যাসটা আধুনিক। বিষয়টা হলো যে কলকাতায় বা ভারত বাংলায় তখনও মানুষ ওই নিঃসঙ্গ চেতনার ভেতর দিয়ে যায় না, কারণ বাঙালি সমাজটা তখনও খুব বেশি জুতবদ্ধ সোসাইটিতে নিঃসঙ্গ মানুষের সৃষ্টি হয় না, যতক্ষণ না সে মানিক বাণিজ্যের শশী না হয়ে ওঠে। শশী একটা গ্রামেই কিন্তু অবস্থিত, কিন্তু শশী সেখানে আউটসাইডার। শশী যদি আউটসাইডার হয়ে যায় তখন তার সেই নিঃসঙ্গতা তৈরি হবে। অর্থাৎ কিনা পুতুল নাচের ইতিকথা রশিদ করিম ওই প্রাপ্য উপন্যাসিকের ভাষায় মোটেই আধুনিক উপন্যাস নয়। আজকে আমরা বিচার করে দেখতে পাচ্ছি যে শশী ডাক্তারের যে আধুনিকতা ওই গাউদিয়া গ্রামে, সেটি আধুনিকের উপরে চূড়ান্ত আধুনিক। এমনকি কামুর আউটসাইডার ওই উপন্যাসের পরে লিখিত হয়েছে। কামুর আউটসাইডার লিখিত সম্ভবত 43 সালে, আর পুতুল নাচের ইতিকথা 36 সালে। এটা লক্ষ্য করার বিষয়। আমি হয়তো আমার উত্তর পুরো হয়নি, কাছাকাছি যেতে পেরেছি। আর দ্বিতীয় যে অংশ, যে সাহিত্যে সবসময় তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেছেন রবীন্দ্রনাথের সঙ্গে। রবীন্দ্রনাথ বলছেন তোমরাই কাদা মাটি প্যাকে সাহিত্যকে নিয়ে আসতে পারবে, সেটাই তো নিয়ে আসা উচিত। আমি যখন গল্প উপন্যাস রচনা করা শুরু করেছিলাম তখন বঙ্গদেশে রাজপুতনার কাল চলিতেছে। অর্থাৎ কিনা তখন বাংলাদেশে যে গল্প উপন্যাস রচিত হতো তা বাংলাদেশের না, রাজস্থান, অমুক রাজার কাহিনী, তমুক রাজার কাহিনী, বঙ্গদেশ সেখানে নেই। এখন প্রশ্ন হচ্ছে সেই লেখাকেও যদি খুব বড় হাতে লিখিত হয়, ধরা যাক ক্ষুদিত পাষাণ টিকে আছে, কোনটার দিকে থাকবে কোনটার দিকে থাকবে না সেটাকেও বিচার করার যোগ্যতা রাখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সমকালকে এবং নিজের ভূখণ্ডকে ধারণ করা যায় সেই লেখা টিকে থাকে। দুঃখের বিষয় যে আমাদের 19বিংশ শতাব্দীর মাঝামাঝি বঙ্কিমচন্দ্র সহ একটা বিরাট অংশের লেখক যে কাহিনী লিখেছিলেন সেটি বাংলার মানুষ খুব কম ছিল। সেই কাহিনীগুলো আজ আর কেউ পড়ে না, শুধুমাত্র সময়ের কারণে না, খুঁজেও দেখে না, গবেষকরাও সেগুলোর হাতে কাছে যায় না। অথচ রবীন্দ্রনাথের ছোট গল্প, যেটি একদম আমাদের কুষ্টিয়া অর্থাৎ কিনা সিরাজগঞ্জ এবং নওগাঁ অঞ্চলকে নিয়ে লিখিত, সেগুলো এখনো পর্যন্ত আমাদের অবশ্য পাঠ্যের তালিকায় থাকে এবং তার ভিতরে আমরা বাংলাকে খুঁজে পাই। আর কেউ আর কারো যদি প্রশ্ন থাকে? তত্ত্বের যে বিষয়টা বললেন, আসলে একজন লেখক তো আসলে তত্ত্ব মাথায় রেখে লিখেন না এবং কখনো লিখবেন না, এটা আমার ধারণা। তবে যারা পাঠক বা যারা ক্রিটিক তাদের তো একটা জায়গা থাকে, একাডেমিক ওয়ার্ল্ড বলতে একটা কিছু আছে এবং সাহিত্যের বিচার সেটাও একটা বাস্তবতা। তো সেই জায়গা থেকে তত্ত্বের প্রয়োজনীয়তা বা সেটা আপনি কিভাবে দেখবেন? আর সেকেন্ডলি বাংলাদেশের যে সমকালীন সাহিত্য, আমি গত 5 বছরের কথা বলি এবং ফিউচারের যে 5 বছর এবং বর্তমান, এসব মিলে এখন কোনো স্কুল আছে কিনা? যেমন আমরা যেটা বলি পোস্ট মডার্নিজম বা পোস্ট মডার্নিজম, সেই জায়গা থেকে আপনি কোন স্কুলের নাম দিতে পারবেন কিনা বা আপনি এটা চিন্তা করেন কিনা? আর সর্বশেষ কথা হলো আমাদের ছাত্রদের জন্য আপনি আপনার মতো করে একটা উত্তর দিয়ে যাবেন যে আমরা কেন সাহিত্য পড়বো। আমরা হয়তো আমাদের মতো করে ভাবি, প্রত্যেকে আমরা উত্তর দিই, কিন্তু আপনার কাছ থেকে আমি এটা শুনতে যাচ্ছি কেন পড়বে একটা উপন্যাস, কেন কবিতা পড়বে? ধন্যবাদ। না, বিষয়টা হলো এই যে সাহিত্য কেন পৃথিবীর যে কোনো মাধ্যমের পরবর্তী ভাষ্য থাকে। আমাদের ভিতরে দেখবেন যে অনেকেই গতকাল টিভিতে সারাদিন খেলাটা দেখেছি, পরের দিন পেপারেও সেই খবরটা পড়ি। কেন পড়ি হলো যে ওই বিশ্লেষণটা জানতে, যেটা আমি দেখেছিলাম চোখ এড়িয়ে গেছে কিনা এইটা। এখন যদি কেউ না পড়ে তাকে কিন্তু আর বলা যাচ্ছে না যে সে গতকালে খেলাটা দেখেনি, গতকালে খেলাটা দেখেছে।
আর দ্বিতীয় কথা হলো যে পৃথিবীর সর্বত্রই সাহিত্য সমালোচনা আছে, বরং বাংলাদেশে নেই। বাংলাদেশের সাহিত্য সমালোচনার অবস্থা অসম্ভব খারাপ, অসম্ভব খারাপ, অসম্ভব খারাপ। এবং ফলে এই দেশের সাহিত্যিকদের, লেখকদের সাহিত্য সমালোচনার দিকে মোটেই তাকাতে হয় না। কিন্তু পৃথিবীর অন্যত্রই একটা বই লিখবার পরে তাই এডিটর বা সম্পাদকের হাতে যায়, সেখানে একবার সেটাকে ঝাড়াই বোঝাই করা হয়, সেখান থেকে আবার লেখকের কাছে আসে, সেগুলোকে যুক্ত বিযুক্ত করা হয়। লেখা হয়ে গেলে বই প্রকাশিত হওয়ার পরে সেটা আবার সেটাকে পৃথিবীর বড় বড় কাগজ এবং বড় বড় আর্ট ক্রিটিকরা, সাহিত্য ক্রিটিকরা, মানে সমালোচকরা সেটাকে সমালোচনা করেন এবং সেই ভুল ত্রুটিগুলো বা লেখকের দৃষ্টি খারাপ ভালো ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কথা সেখানে বলা হয়। আমাদের সাহিত্য সমালোচনা কেন দাঁড়ালো না সেটা আমাদের শিক্ষা, মানে টেক্সট বুক বোর্ড, শিক্ষা ব্যবস্থা, তারা অনেক ভালো করে বলতে পারবে। এর একটা বড় কারণ আমি খোঁজ নিয়ে আমি যেটুকু বুঝি যে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলে এক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক কবির যে কবিতা পড়ানো হয় সেগুলো ওই কবির লেখা ছড়া। তো দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি ছেলে যদি ছড়া পড়ে বড় হয়, কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। আর জীবনে কোনোদিনের রবীন্দ্রনাথের কোনো কবিতার সঙ্গে তার সংযোগ না ঘটে, তো সেটি সেই ব্যর্থতার দায় রবীন্দ্রনাথের নয়। রবীন্দ্রনাথকে সেই ব্যর্থতার দায় দেওয়া যাবে না। একমাত্র গগনে গরজবে ঘন বর্ষা, সেটি ওই ছেলেটি, ওই ভদ্রলোকের 30 বছর বয়সের রচনা এবং সেটি তার প্রথম ভালো কবিতাগুলোর একটি। তার আগে যা পড়ানো হয় সব ছড়া। এটি খেয়াল রাখার বিষয় যে এই হলো আমাদের দেশের সাধারণ সাহিত্য পাঠের ইতিহাস। এবং রবীন্দ্রনাথকে আমরা একজন ছড়াকার হিসেবে জানি, বাকিটা জানি ভয়ে। কেউ কিন্তু পড়ি, বাকিটা জানি ভয়ে। কাজী নজরুল ইসলাম সহ বাকিদের ক্ষেত্রেও তাই। ফলে এখন পৃথিবীর অন্যত্র সিলেবাস কেমন, সেখানকার লেখকদের প্রধান লেখাগুলো মানুষ পড়ে কি না পড়ে, সেই তর্ক, সেই বিষয়গুলো এখানে বিষয় নয়। আমি শুধু রবীন্দ্রনাথের উদাহরণটা দিলাম। আর সাহিত্য আজকে মানুষ কেন পড়বে, এটি যেটা বলেছেন এটি অসাধারণ ভালো প্রশ্ন। প্রশ্ন হলো, মানুষ তো এখন আর কাহিনী পড়ে না, মানুষ কাহিনী দেখে। সারা পৃথিবীময় কাহিনীর বিক্রি আগের থেকে কমে গেছে। বইয়ের বিক্রি কমেনি, অন্যান্য বিষয়ে বই বিক্রি হয়তো বেড়েছে। কবিতার বই আগেই বিক্রি খুব কম, সবসময় কম। কিন্তু গল্প উপন্যাসের পৃথিবীময় যে একটা মারমার কাটকাট বিক্রি ছিল, তার তুলনায় শুনতে পাই মানে শতাংশ কিছু নেমে আসছে সারা পৃথিবীতেই। কারণ মানুষ কাহিনী দেখতে এখন পছন্দ করছে। হয়তো ভবিষ্যৎ এরপরে একসময় পরিবর্তিত হবে। এটা আপনারা জানেন যে বাংলাদেশে, পশ্চিমবাংলা একসময় গল্প, মানে বিশেষ করে পশ্চিমবাংলায় গল্প উপন্যাস রচিত হতো ফিল্মের নায়ককে মাথায় রেখে। অর্থাৎ কিনা আগে গল্পটা লিখিত হচ্ছে এবং পরবর্তীকালে সেটা ফিল্মও হচ্ছে। ফলে মানুষ একই সঙ্গে কাহিনীটা পড়ছে এবং কাহিনীটা দেখছে। এখন মানুষ কাহিনীটা শুধুমাত্র দেখে নেয়, কাহিনীটা পড়ার প্রয়োজন পড়ে না। আর একটা হতে পারে যে শেষ পর্যন্ত এদিকে আর্ট ফর্ম, শিল্প মাধ্যমকে নতুন নতুন ভাবে, নতুন নতুন প্রক্রিয়ায় নবায়ন করার প্রয়োজন পড়ে। হয়তো সারা পৃথিবীতেই ফিকশন লেখকেরা, অর্থাৎ কথা সাহিত্য যারা রচনা করেন, তারা তাদের দম ফুরিয়ে গেছে বা তারা নতুন কোনো আর্ট টেকনিক এই মুহূর্তে আমাদের সামনে হাজির করতে পারছেন না বলেই পাঠকরা সেখান থেকে একটু দূরে সরে যাওয়ার কথা চিন্তা করছেন। তারপরও নিশ্চয়ই হিসাবটা এমন নয় যে আগামীকাল কোনো বিপদ দেখতে পাচ্ছি, বিষয়টা এরকম নয়। সারা পৃথিবীময় এখনো মানে কাহিনী পড়বার রেট, মানে হার খুব একটা খারাপ নয়। আপনাকে দ্বিতীয় প্রশ্নটার জন্য ধন্যবাদ আবারও। তার ফলে সাহিত্য আনন্দের জন্য পড়া দরকার, নিজেকে জানার জন্য পড়া দরকার, নিজের স্বদেশকে বোঝার জন্য পড়া দরকার। এছাড়া আর কোনো, মানে প্রথমত আনন্দ পাওয়ার জন্যই পড়াটা আসল। এর বাইরে আর যে কারণগুলো, যার যদি ভাষা সম্পর্কে বিশেষ আগ্রহ থাকে তার পড়া দরকার। সাহিত্যকে কোনো ক্রমেই নম্বর পাওয়ার হিসেবে পড়তে গেলে যে সমস্যাটা হয়, সেইভাবে সবসময় পড়া উচিত নয়। আর যেটুকু সিলেবাসে আছে বা আমরা পড়ি, সেটা ধরে নিলেই হয় ওটা পরীক্ষা পাসের জন্য। ওর সঙ্গে সাহিত্য পড়ার আমোদ বা আনন্দকে যুক্ত না করাই ভালো। যদি কেউ সেখানে আনন্দ পান, সেটি পরিপাওনা হিসাবে ধরে নেওয়া যায় মনে করি। আপনাকে আবারও ধন্যবাদ।
নামে অভিহিত করা হবে কোনো স্কুলে লাইক পোস্ট মডার্নিজম বাংলাদেশের? দেখুন, ব্যাপারটা দাঁড়ানো কি, আমি একটু উত্তর একবার ফাঁকে দিয়েও দিয়েছি, যেরকম যে মানে কমল কুমার মজুমদার খুব বলতেন ব্যাংক জানে না তার একটা লেটিন নাম আছে, মানে ব্যাংকের ম্যামের নাম আছে না, এখান টাইম পাইছিলেন বলতে পোফো মেলানিস্টিক স্টার্স, পোফো নিডি, এরকম ব্যাংকের ল্যাটিন নাম আছে না। তো ফলে এটা কমল কুমার মজুমদার বলতেন যে ফলে সাহিত্য তিনি রচনা করছেন বা যে কালে সাহিত্য রচিত হচ্ছে সেই সমকালে তাকে কি সংজ্ঞায়িত করা যায় কিনা সেটা তো আর্ট ক্রিটিকদের ব্যাপার, কিন্তু যদি সেটাকে করা হয় সেই দায়িত্ব তো আমি নিতে পারি না। যে এমনি দেখা যায়, কিন্তু অ্যাজ এ তত্ত্ব হিসেবে পোস্ট মডার্নিজম কিন্তু ইউরোপেই মুখ চুপড়ে পড়েছে। এখন মানে ইউরোপে এখন আর পোস্ট মডার্নিজম খুব মানে অ্যাজ এ তত্ত্ব খুব যে শক্তিশালী অবস্থানে আছে এটা বলা যাচ্ছে না। এর কারণ হয়তো এই যে তারা এর পক্ষে যে পরিমাণ আর্টিস্টকে, এই আর্টিস্ট অর্থে শিল্পী, সাহিত্যিক, মানে কম্পোজার, মানে যারা সঙ্গীতকার, এদের খুব পক্ষাবলম্বন চেয়েছিলেন বা থাকতে পারত, বা ওই প্যাম্পলেট মানে ওই ইশতেহারগুলোকে পক্ষপাত করার জন্য যে ধরনের সাহিত্যিক মাধ্যমকে তারা হাজির করতে পারতেন তার খুব নমুনা তাত্ত্বিকেরা হাজির করতে মানে তাত্ত্বিকদের পক্ষে হাজির হয়নি, বা তত্ত্বটা ওই পরিমাণ খুব কাজে লাগেনি। এর একটা কারণ বোধহয় এই যে পুঁজিবাদ তার বিকাশের এমন একটা মাত্রায় এসে পৌঁছেছে বা এমন গোলমেলে অবস্থায় এসে পৌঁছেছে, এটাকে খুব সহজে সংজ্ঞায়িত বা সংজ্ঞার্থক দিয়ে নির্ধারণ করা যাচ্ছে না। সেটা যখন যাচ্ছে না, ফলে হয় কি, সমাজের অন্যান্য মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলোতে ঠিক ওই মুহূর্তে কোনো স্থির অবস্থায় দেখা যাচ্ছে না। এখন মানে ওই পুকুরটায় ঢিলটা পড়েছে, প্রচুর তরঙ্গ হচ্ছে, ঢিল পড়ার এই থামলে পরে মানে আপনিও বুঝছেন, আমরাও বুঝছি যে পুঁজিবাদের যে দাপট ছাড়া বিশ্বময়, এবং এই গত 4-5 বছর ধরে তাকে বিভিন্ন নামে, অমুক ধর্মের নামে, অমুক অসহিষ্ণুতার নামে, তমুক নামে যেভাবে সারা পৃথিবীময়, এটি তো আসলে অর্থেরই এক ধরনের বিকাশের বিভিন্ন মাত্রা, সেই মানে পুঁজির বিভিন্ন ধরনের বিকাশের মাত্রা, সেটাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটি যখন না পর্যন্ত স্থির অবস্থায় আছে, আমার ধারণা যে আগামী সমকালকে কোনো সংজ্ঞার ভেতরে এই মুহূর্তে স্থির অবস্থায় আনা যাবে বলে মনে হয় না। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ। আমাদের রনি ম্যামের একটা প্রশ্ন, সেটি আমরা শুনবো, এবং এরপর দর্শক সারিতে কেউ যদি প্রশ্ন করতে চান অনুরোধ করবো সামনে আসার জন্য। এখান থেকে স্যারকে প্রশ্ন করলে ভালো হয়। আমার একটা প্রশ্ন এই অর্থে যে বক্তৃতার একদম শেষ দিকে এসে একটা জায়গায় আজকে প্রধান বক্তা বললেন যে 2000 থেকে 2017 পর্যন্ত প্রযুক্তিগত যে পরিবর্তন ঘটেছে তার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভাষার ব্যাপক পরিবর্তন ঘটেছে, এবং আজকের একজন তরুণ যে ভাষায় একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে, সেটা অনেক সময় হয়তো নতুন সাহিত্যিক যারা আসবেন তারা সেই ভাষাটাকে ধরার চেষ্টা করবেন, তাই তো? মানে ব্যাপারটা তো এরকমই ছিল। এখন আমি একটু মনে করার চেষ্টা করছি এই কারণে যে শেষের কবিতার যে ভাষা, সেটা রবীন্দ্রনাথের ভাষা ছিল না। রবীন্দ্রনাথের তখন 68 বছর বয়স, এবং রবীন্দ্রনাথ তারও আগে 1914-তে এসে আরেকবার নতুন ভাষান্তর ঘটালেন, পর্ব ঘটালেন। সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর অনুরোধে হোক আর যেভাবে হোক সবুজ পত্র পত্রিকায় স্ত্রীপত্র লিখলেন, এবং একই সঙ্গে বললেন যে ভাষাটাও বদলে ফেললাম সাধু থেকে চলিততে। আবার বললেন এই প্রথম আমি মেয়েদের দুঃখ লইয়া মেয়েদের কথা লিখি।